সময় বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। কমলালেবু ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শ্রীভূমি শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আধা সামরিক বাহিনী। আই লাভ শ্রীভূমি নাম সম্বলিত গ্লো সাইন লাগানো হলো শ্রীভূমিতে। শিলচরে একদিনে সংঘটিত হলো দুটি ভয়ঙ্কর মোরাল পুলিশিং এর ঘটনা। বাংলাদেশের সন্দেহে মণিপুর পুলিশের জওয়ানকে দলবদ্ধ আক্রমণ। সিবিআই পরিচয় দিয়ে বন্দুকধারী ডাকাত দল লুটে নিল ৩৫ লক্ষ টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার অলংকার। শিলচর মাসিমপুরে মিজোরাম কালচার ফ্রন্টিয়ার বিএসএফ ক্যাম্পে রোজগার মেলা। নিযুক্তি পত্র পেল ১০৯ জন যুবক যুবতী। মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ডে কার্যকরী পদক্ষেপের উপর জোর বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উত্তর করিমগঞ্জে উদ্বোধন হলো ৩ দিন ব্যাপী খেল মহরণ প্রতিযোগিতা। কমলালেবু ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে তুমুল বিবাদ শ্রীভূমি জেলায়। কমলালেবু ক্রয় করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ব্রিজ রোড এলাকায়। কমলালেবুর দর কষাকষিকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার মধ্যে তুমুল ঝগড়া বিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয় সদর থানার ওসি সহ আধা সামরিক বাহিনীর সদস্যদের। ঘটনার বিবরণে জানা যায়, সন্তরবাজারের সম্মুখে বাবুল মিয়া, কামরুল আহমেদরা কমলালেবু সহ অন্যান্য সামগ্রী বিক্রয় করে থাকে। সোমবার শহরের বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন দাস কমলালেবু ক্রয় করতে গেলে দর কষাকষি নিয়ে বিবাদের সূত্রপাত হয়। কমলা বিক্রেতারা দলবদ্ধভাবে অঞ্জন দাসের উপর আক্রমণ করতে চড়াও হয় বলে অভিযোগ করেন বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন দাস। ঘটনাটি ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে স্থানীয় জনতা জড়ো হয়ে পড়লে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরই মধ্যে কমলা বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে থানার ওসি সহ আধা সামরিক বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি নিয়ে ছন্তরবাজার কমিটির সদস্যরা বাজারের সম্মুখে অবৈধ দোকান থাকায় পুরো দিনভর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ছন্তরবাজারের সম্মুখে অবৈধ দোকানগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসন তথা শ্রীভূমি পৌরসভার নিকট আহ্বান রাখেন বাজার কমিটির সদস্যরা। মানে কমলা বিক্রি করে, কমলা বিক্রি করার সময় হলো গিয়া আমি তার লোকের কাছে কমলা কিনছি। কমলা কেনার পরে রেট একটু বেশি কইছে, আমি তার সাথে দাম দর করি। আর দাম দর কইতে আমার ব্যাগটা নিয়ে রাখি আরে তারা আপনি ইয়ে করেন না, আমার কমলা দিত না, এই কমলা দিত না। গতিকে হলো আমি তার কাছে ইয়ে করছি, মানে কইছে বলে যে ও তার লোকে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটি হইতে তারা সবটি দল বান্ধিয়া ১০-১৫টা ইয়ে মারা আমার। ও তো ওই সামনে ওই যে দোকান ফুটপাথর উপরে কমলা খিরা ওটা লইয়া বইছে। মাত কথা সুন্দর করিয়া কথা কইতো, সব কাস্টমারের লগে তারা এমন ভাবে কথাবার্তা করে, এটা যেমন বোঝা যায় মানে তারা আমরা বাংলাদেশ যেমন আইছি, আমরা তারা ১০-১৫টা আইছে আমারে মারাত। তারা বাপ পুয়া অকলতায় মিলিয়ারি। আর কমলা কিনছি, রেট বেশি কইছে, তার লগে দাম দর করি। আর দাম দর করতে আমার ব্যাগটা নিয়ে বলে লাগতো না, দিতাম না। মার্কস নিতা সবটি তারা আসিল বাক্কা অকলতায় মিলিয়া ১০-১৫ জনের মতো মারামারি করছে না, মানে আইয়া মানে অ্যাটাক করতে আসছিল। তারা সন্তরবাজার সব যদি আইতো না, সন্তরবাজারের যদি সব আইতো না, তেইলে গিয়া মানে তো মারামারি হয়ে গেল নেই। এটা অবৈধভাবে হতো, কারণ ফুটপাথের উপরে তো দখল করিয়া তারা বইছে, অবৈধভাবে বইছে। প্রশাসনের কাছে কমপ্লেইন দিছি, এখানেও মানে প্রত্যেক দিন একটা না একটা কেওস সৃষ্টি করে। আর যে কেওসটা সৃষ্টি করে তারা সব ভিন্ন ধর্মী। আমরা এই লোকগুলোর পার্টিকুলার তারা এখন হাদাগ্রাম দেখি, মানে হাদাগ্রামের যতটা দরবার হয় তারা ওই জায়গাতে হয়, কিন্তু এই লোকগুলা সব ভিন্ন ধর্মী। আর প্রত্যেক দিন তারা দরবার হয়, সকালে নাইলে বিকালে কন্টিনিউ দরবার হয়। ইটালিয়া প্রশাসনের কাছে আমরা ৩-৪ দিন আগে একটা মেমোরেন্ডাম দিয়ে আইছি, কিন্তু মিউনিসিপালিটি কোনো ব্যবস্থা হল না এটার লাগে। এই ফুটপাথটা খালি করার লাগে মানে ১০০টা মেমোরেন্ডাম দেওয়া আছে। আজকে আমি আর কয়েকজন যদি যাইতাম, এই ভদ্রলোকের প্রাণ নাশ হয়ে গেল না। এখানে তারা দা কুড়াল লইয়া বেরিয়ে গেছে, কলা নারকেল কাটার দাও লইয়া বেরিয়ে গেছে। তার একটা নাই, রেগুলার পুলিশ খবর দেওয়া হয়েছে, পুলিশ যখন আইছে না খবর দেওয়া হয়েছে। রেগুলার আজকে খালি তাই একলা নাই, এটা প্রত্যেকটা মানে এখানে যারা আর জিনিস কিনার লাগে তারা প্রত্যেকটা দিন সাফার করিয়া যায়। ইফটিজিং তো আর রেগুলার ইফটিজিং ওর এখানে একটা গ্যাদারিং থাকে, গ্যাদারিং এর লাগিয়া মোবাইল স্ন্যাচিং ওর গলার থেকে সোনার চেইনও চুরি করিয়া নাই। আমরা যে কমপ্লেন দিলাম না এরকম না, রেগুলার কমপ্লেন দিয়ে আইলাম, কিন্তু খুব শোনা না। কমপ্লেন এখানে মিউনিসিপালিটিতে দেওয়া হয়েছে প্রশাসনকে দেওয়া হয়েছে। এটার লাগে তার নাম হইল বাবুল মিয়া, হাতাগ্রাম বাসা। আর বাতিজার নাম হইল মানে কবির আহমেদ, হাতাগ্রাম বাসা। আরেকটা ছেলে হইল আসাদ, সব হাতাগ্রাম। আমরা মানে পুলিশ ইনফর্ম করছি, পুলিশ যাইছে নেভাইয়ার দৌড়ব। আর মিউনিসিপালিটি চেয়ারম্যান আমরা ফোন করছিলাম, ওই মিটিংও আসল পরে তাই দেখলাম। বহুত দিনের দাবি এখানে যাতে আর কোনো দোকান বয় না, ম্যাক্সিমাম সন্দেহ এখানে হলো অনেক মহিলা মুসলিম আছে। আপনারা দেখবা যেন পুটিয়া মার্কেটে গেলে আগে আমরা মায়ানমারের পুটিয়া মানুষ পেয়েছি, ফেসে ইন্ডিকেট করতো এরা মায়ানমারের মানুষ। কিন্তু বর্তমানে গিয়ে দেখবা
এরা রোহিঙ্গা রোহিঙ্গা মুসলিম করিমগঞ্জের মধ্যে বহু জায়গার মধ্যে তারা আছে মারাঠি হিসাবে। এটা রোহিঙ্গা মুসলিম না বাংলাদেশি না কিতা মায়ানমার আমরা তো নিজেরাই করতে পারলাম না। আই লাভ করিমগঞ্জ নাম পরিবর্তিত করে লাগানো হলো আই লাভ শ্রীভূমি। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন হয়ে শ্রীভূমি হলেও দীর্ঘদিন ধরে শহরের বাইপাসের সম্মুখে জল জল করে ভাসছিল আই লাভ করিমগঞ্জ। সোমবার এই আই লাভ করিমগঞ্জ পরিবর্তন করে আই লাভ শ্রীভূমি লাগানো হয়। সোমবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাপতি পুরকাস্তের উদ্যোগে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বাইপাসের সম্মুখে আই লাভ করিমগঞ্জ পরিবর্তন করে আই লাভ শ্রীভূমি সম্বলিত গ্লো সাইন লাগানো হয়। বিধায়ক কমলাপতি পুরকাস্ত ও অতিরিক্ত জেলা শাসক উদয় শঙ্কর দাসের উপস্থিতিতে আই লাভ শ্রীভূমি গ্লো সাইন লাগানো হয়। বিধায়ক কমলাপতি পুরকাস্ত বলেন, শ্রীভূমি অর্থাৎ সুন্দর ভূমি, তাই এই জেলাকে সুন্দরভাবে সাজাতে এখানে শ্রীভূমি নাম সম্বলিত গ্লো সাইন লাগানো হয়েছে। আগামী দিনে শ্রীভূমির নাম নিয়ে এই জেলার উন্নয়ন আরো উত্তরোত্তর বৃদ্ধি হবে বলে আশাবাদী বিধায়ক কমলাপতি পুরকাস্ত। আপনারা সবাই অবগত আছেন যে আসাম সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে করিমগঞ্জের নাম শ্রীভূমি করা হবে এবং সেই মর্মে এখানে উপস্থিত আছেন আমাদের এডিসি উদয় শঙ্কর দত্ত মহাশয় থেকে শুরু করে আমরা সবাই এখানে আছি। বিশেষ করে করিমগঞ্জের এন্ট্রেন্সে যখন আমরা গাড়ি নিয়ে যেতাম তখন এখানে আই লাভ করিমগঞ্জ ছিল, তাই এমএলএ ফান্ড থেকে আমরা বিশেষ করে আই লাভ শ্রীভূমি অর্থাৎ সেই নামটা সুন্দর করে গ্লো সাইন দিয়ে লেখানো হয়েছে। আজকে উদ্বোধন করা হলো। সামনের দিন এই অঞ্চলে এই জায়গাটাকে আরও কীভাবে আরও সুন্দর করা যায় এবং আমরা বিশ্বাস করি যে শ্রীভূমি সুন্দর ভূমি, সেই সুন্দর ভূমিতে আরও সুন্দর মানুষের একটা পরিবেশ হোক, সুন্দর একটা মানসিকতা হোক এবং তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ধরনের চিন্তাধারা নেওয়ার জন্য, যে করিমগঞ্জের নাম শ্রীভূমি করার জন্য। সামনের দিন করিমগঞ্জের উত্তর যাতে শ্রী হয় সেটাই কামনা করছি এবং ইতিমধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এন্ট্রেন্সের সময় তার মানুষ যাতে দেখে যেতে পারে যে করিমগঞ্জের নাম শ্রীভূমি হয়েছে এবং সেটাই আমরা করিমগঞ্জবাসী অনেক আনন্দিত। করিমগঞ্জ জিলাত সোমাওঁতে আগতে ৱেলকাম টু করিমগঞ্জ বা আই লাভ করিমগঞ্জটো দেখা পাওঁ। এতিয়া যিহেতু আমাৰ অসম চৰকাৰে করিমগঞ্জ জিলাৰ নাম সলনি কৰিছে, শ্ৰীভূমি জিলাৰ নাম কৰিছে, তো এতিয়া আমাৰ মাননীয় বিধায়ক ছাৰে আজি যিহেতু আই লাভ শ্ৰীভূমি এটা পইণ্ট উদ্বোধন কৰিছে, তো মই ভাবোঁ যে এইটোৱে আমাৰ বৰ্তমান আচলতে আমাৰ যদিও জিলাৰ নাম সলনি হৈছে আমাৰ মুখত পটককৈ কৰিমগঞ্জ শব্দটো আহে, তো আমি ভাবোঁ যে শ্ৰীভূমি শব্দটো দেখি থাকিলে মানুহৰ এটা ছাবকনচিয়াছ মাইণ্ডতো আমাৰ জিলাখনৰ নামটো এটা সোমাব আৰু এটা চেল্ফি পইণ্ট এটা ধুনীয়া হ'ব বুলি মই ভাবিছোঁ। তাতে ইয়াত আহক সকলোৱে আমাৰ জিলাৰ ইয়াতে আহি এটা ফটো তুলি চবেই ছ'চিয়েল মিডিয়াৰ যুগ আজি চবেই দিয়ক, ভাল লাগিব। আৰু ছাৰক ধন্যবাদ জনাইছোঁ, ছাৰে এটা ইনিচিয়েটিভ লৈছে। শিলচর শহরে একদিনে সংঘটিত হলো দুটি ভয়ঙ্কর মরেল পুলিশিং এর ঘটনা। বাংলাদেশি সন্দেহে মণিপুর পুলিশের জওয়ানকে রাজপথে দলবদ্ধ আক্রমণ। কুচিধরা সন্দেহে মানসিক বিকারগ্রস্ত লোককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্মম অত্যাচার। শিলচর শহরে সংঘটিত হলো দুটি ভয়ঙ্কর মরেল পুলিশিং এর ঘটনা। দুটি ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো কাছাড় জেলা জুড়ে। দুটি ঘটনায় সংঘটিত হয়েছে শিলচর শহরের সদরঘাট অঞ্চলে। প্রথম ঘটনাটি সংঘটিত হয়েছে সদরঘাটের স্বামী বিবেকানন্দ মূর্তির সম্মুখে। মণিপুরের ইম্ফলের বাসিন্দা তথা মণিপুর পুলিশে কর্মরত কাইয়ুম আহমেদ খানকে হঠাৎ আটক করে একদল যুবক মোরাল পুলিশিং করে শিলচর সদরঘাট অঞ্চলে। মণিপুর থেকে শিলচরে আসা আইয়ুব আহমেদ খানকে বাংলাদেশি অভিযোগ উত্থাপিত করে একদলকে রাজপথে পর্যপরি আক্রমণ আরম্ভ করে। কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই মণিপুর পুলিশের এই জওয়ানকে রাত 8 জনের একটি দল মোরাল পুলিশের দল মারপিট আরম্ভ করে। ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত ট্রাফিক পুলিশের সম্মুখে লোকটিকে নির্মমভাবে মারপিট করে উদ্ভণ্ড মোরাল পুলিশ দল। এমনকি ট্রাফিক পুলিশের জওয়ান লোকটিকে বাঁচাবার চেষ্টা চালালেও তার হাত থেকে কেড়ে নিয়ে রাজপথে ফেলে মণিপুর পুলিশের জওয়ানকে মারপিট করে উপস্থিত মোরাল পুলিশরা। এই ঘটনার অল্প কিছুক্ষণ পর আরো এক মোরাল পুলিশের ঘটনা সংঘটিত হয় শহরের বরাক নদীর উপরে থাকা সদরঘাট সেতুতে। এক মানসিক বিকারগ্রস্ত লোককে সেতুর উপরে থাকা বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারপিট করা হয়। মানসিক বেকারগ্রস্ত লোকটি মারপিটের আঘাতে কান্নাকাটি শুরু করলেও দয়ামায়া দেখায়নি মোরাল পুলিশের দলটি। ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানসিক বিকারগ্রস্ত লোকটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। একই দিনে শিলচর শহরে সংঘটিত হওয়া এই দুই মোরাল পুলিশের ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যে
তদন্ত শুরু করলেও ঘটনা দুটির সাথে জড়িতদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। কাছাড়ের ভাগা ইসলামাবাদে দুধর্ষ ডাকাতি। সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ী ঘরে প্রবেশ করে বন্দুকধারী ডাকাত দল লুটে নিল নগদ 35 লক্ষ টাকা সহ কয়েক লক্ষাধিক টাকার সোনার অলংকার। কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টির বাঘা ইসলামাবাদে সংঘটিত হয়েছে দুধর্ষ ডাকাতি কাণ্ড। 15-20 জনের বন্দুকধারী ডাকাত দল সিবিআই পরিচয় দিয়ে এক ব্যবসায়ী ঘরে প্রবেশ করে লুটে নিল 35 লক্ষ টাকা সহ সোনার অলংকার। রাত আনুমানিক 2টার সময় স্থানীয় আবুল হোসেন নামের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত হয় এই দুধর্ষ ডাকাতি কাণ্ড। 15-20 জনের দলটি রাতে ব্যবসায়ীর ঘরে দরজার সম্মুখে উপস্থিত হয়ে সিবিআই পরিচয় দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই ঘরের লোকদের বন্দুকের ভয় দেখিয়ে রশি দিয়ে বেঁধে দেয় ডাকাতের দলটি। এরপর আলমারি চাবি নিয়ে ঘরের ভেতরে লুটপাট আরম্ভ করে ডাকাতের দলটি। ডাকাত দলটি আলমারি থেকে 35 লক্ষ টাকা সহ 10 লক্ষাধিক টাকার সোনার অলংকার লুটে নিয়ে যায়। ডাকাতি কাণ্ড সংঘটিত করে পালিয়ে যাওয়ার সময় ব্যবসায়ী আবুল হোসেনের স্করপিও বাহনটিও নিয়ে যায়। ঘরের প্রায় 500 মিটার দূরে স্করপিও গাড়িটির চাবি সহ সড়কের ধারে রেখে পালিয়ে যায় ডাকাত দলটি। দুঃসাহসিক এই ডাকাতি কাণ্ডের খবর ছড়ানোর সাথে সাথে পুরো অঞ্চল জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে পৌঁছে তদন্ত শুরু করেছে। আমি বিয়াত গেছিলাম, বিয়াত থেকে এসে রাত ধরো 11টা সাড়ে 11টার সময় আইয়া আমার ছোটো বাচ্চা বেমার, আমার বউও বেমার। আমি আমার মারে হয়েছি তুমি হনো নেনাগো খান্দের তো খালি তুমি লইবা আর আমি হনো ঘুমাইমু। আমার বেশ শরীর অসুবিধা হলে আমি হনো ঘুমাই যাই হয়ে গিয়ে আমি হনো মার রুমো গিয়া হনো ঘুমাইছি গিয়া। তো আমি ঘুমাই হুতিও ঘুমাই গেছি গিয়া আর খুলতা খুলতে হয়েছি না। তো দেখছি 5-7 মানুষে আমার পালঙ্গর উপরে গিয়ে বেরিয়ে লাইছি। কেউ বন্দুক দেখাইছে, কেউ হাতিয়ার আসলো, দা আসলো, এরপরে সাবল আসলো। আমারও তো ধরে লিয়েছেন কইছেন আমরা সিবিআই আইসি হইয়া তো আমারে উঠাইছেন, উঠাইয়া করে দিয়ে হাত নিছেন নিয়ে বান্ধি লাইছেন। বাদে আছি 22 জন মানুষ, আমার ওরুমও মানুষ বারেও মানুষ আসলা। আইয়া বাবারে দর্শন ধরিয়া হাত বান্ধিছেন। আমি কইছি বাবা মুরব্বী মানুষ, বেমারি মানুষ, তানে কিছু করিও না। এরপরে আমার জিজ্ঞাসা মানুষ আর কোন করে আসেন? আমি কইছি না আর মানুষ নাই। কইছি নি করে খেয়ে থাকে। আমি কইছি আমি তার লাগে কইছি আমার ভাই আসেন, মা আসেন, তারা আছে আলাদা পরিবার হয়েছে, তারা মানছই না আমার হয়েছে ঢাকাইয়া। আমি ডাকছি তারারে, ডাকার পরে তারা শুনছই না হিসাবে চাবল দিয়ে হেজা মারি তারা দরজাখান ভাঙ্গিছেন। ও ভাঙ্গি আইয়াও বাদে তারারেও ধরছইন। ধরার পরে আমারে বান্ধি অনুবয়া তুইছেন মাথার গামছা লুঙ্গি এখান দিয়া তোয়ার বাদে ও সরলায় উঠিয়ে গিয়া চাবি চুবি আমি ওই চাবি চুবি বাহরে দিলে আমার মারা ধরা করিও না। যেটা চাবি চুবি আছে, যেটা বাস্কতা আছে তোমরা দিয়া দেখিয়া লইয়া যাও। আমার কইছে তোমরা হালা করিয়া না, গালাগালিও করছো নিতাই, হিন্দিও মাতইন বাংলাও মাতইন। আমি কইছি না আমার মারা ধরা করিও না। আমার মায়ে খান্দিছেন, তাই কইছে মারা ধরা করিও না, যেটা আছে তোমরা লইয়া যাও। কই না যেটা আছে সব লইয়া গেছো নিকিয়া। দোকানত তো পয়সা কালেকশন নাই, মাজনের পয়সা আছে, ব্যাংক বন্ধ আসলো, ব্যাংক জমা করার লাগে টাকাও আছে, এইগুলো সব টাকা নিছুন গিয়া। আধা ঘন্টার সময় করিয়ার বাদে আমার গাড়ি চাবি উবি লইয়া ফোনও লইয়া গেছেন গিয়া। কইছেন আমি কইছি আমার বোন নিও না, গাড়ি নিও না। কইছেন গাড়ি অনা ফেলাইয়া দিবা, গাড়ি রাস্তা ফেলাইয়া গেছেন। শিলচর মাসিমপুরে মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ার বিএসএফ ক্যাম্পে রোজগার মেলার মাধ্যমে 109 জন যুবক যুবতীকে মেধার ভিত্তিতে বিভিন্ন বিভাগে নিযুক্তিপত্র প্রদান করা হয়। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা যুবক যুবতীদের হাতে নিযুক্তিপত্র তুলে দেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর আইজি সঞ্জয় কুমার ও ডিআইজি রক্ষীন্দ্র সিং। উক্ত অনুষ্ঠানে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা বলেন, দেশের 45 স্থানে একসাথে 71,556 জন যুবক যুবতীকে বিভিন্ন বিভাগে মেধার ভিত্তিতে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে বলে জানান বিদেশ প্রতিমন্ত্রী। মেধার ভিত্তিতে নিযুক্তির ফলে যুবক যুবতীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
teacher BSF to invite me in this Rozgar Mela organized by our Honorable Prime Minister. I applied this post. I applied this post in the year 2024, and success and all documents successfully completed. And I all the stage today. ভাৰতৰ 45টা অঞ্চলত ক্ষেত্ৰত আজি ৰোজগাৰ মেলা আয়োজন কৰা হৈছে, য'ত ৭১,৫৫৬গৰাকী সফল প্ৰাৰ্থীক আজি নিয়োগ পত্ৰ প্ৰদান কৰা হৈছে। ৭১,৫৫৬গৰাকীক আজিৰ দিনটোতেই ঠিক একেধৰণে কেইসপ্তাহমানৰ আগতে, প্ৰায় দুমাহমানৰ আগতে শ্বিলঙত মই আকৌ উপস্থিত আছিলোঁ এনেধৰণৰ ৰোজগাৰ মেলাত, য'ত বহু হাজাৰ এনেধৰণৰ সফল প্ৰাৰ্থীক নিয়োগ পত্ৰ প্ৰদান কৰা হৈছে। আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীদেৱৰ তত্বাৱধানত কেৱল চৰকাৰী চাকৰি বা বেচৰকাৰী চাকৰিয়ে নহয়, আমাৰ যাতে আমাৰ বিদ্যাৰ্থীসকল, উঠি অহা প্ৰজন্মই দক্ষতা বিকাশৰ বাবে চৰকাৰৰ সহযোগত যাতে আগবাঢ়িব পাৰে, সি কৃষি ক্ষেত্ৰই হওক বা কাৰিকৰী অন্যান্য ক্ষেত্ৰই হওক, সি ড্ৰোন টেকন'লজিয়ে হওক বা স্পেচ টেকন'লজিয়ে হওক, ষ্টাৰ্টআপৰ পৰা মুদ্ৰা লোন প্ৰদানৰ পৰা বিশ্বকৰ্মা আঁচনিলৈকে সামগ্ৰিকভাৱে বহুকেইটা আঁচনিৰ জৰিয়তে নতুন প্ৰজন্মক আগুৱাই লৈ যাবলৈ সমৰ্পিতভাৱেৰে কেন্দ্ৰীয় চৰকাৰ আগবাঢ়িছে। গতিকে আজি তাৰেই এক আমি চাক্ষুষ প্ৰমাণ পালোঁ। এই মুহূৰ্তত মই উপস্থিত থকা মিজোৰাম আৰু কাছাৰ ফ্ৰণ্টিয়াৰ BSF ইয়াৰ এই BSFৰ কেম্পত আমি ইয়াত দেখিছোঁ যে BSFৰ দ্বাৰা আয়োজিত আজিৰ অনুষ্ঠানটোত শতাধিক সফল প্ৰাৰ্থীক আমি নিয়োগ পত্ৰ প্ৰদান কৰিলোঁ। গতিকে কেন্দ্ৰত যিদৰে নৰেন্দ্ৰ মোদীদেৱে এইদৰে লক্ষাধিক যুৱকক নিজৰ ভৰিত থিয় হৈ দেশ মাতৃক সেৱা কৰিবলৈ, নিজৰ পৰিয়ালটোক সেৱা কৰিবলৈ, নিজে নিজৰ কেৰিয়াৰটোক আগবঢ়াই নিবলৈ যৎপৰোনাস্তি সম্পূৰ্ণ প্ৰত্যক্ষ সহযোগিতা আগবঢ়াইছে আমি দেখিছোঁ। সমাজৰ বাকীসকলো আগবাঢ়ি গৈছে। অসমৰ কথা উল্লেখ কৰিব পাৰি, অসমত লক্ষাধিক চাকৰি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন ৰাজ্য চৰকাৰে ইতিমধ্যে প্ৰদান কৰিছে। আৰু আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা হ'ল এই যে ৰাজ্য চৰকাৰে হওক বা কেন্দ্ৰ চৰকাৰে হওক, এই যে লাখ লাখ চাকৰি প্ৰদান কৰিছে, আজিলৈকে কোনো এটা চাকৰিত, কোনো এটা ক্ষেত্ৰত দুৰ্নীতি বা স্বজন তোষণৰ এটাও ক'তো সমগ্ৰ ভাৰতত এটাও কোনো ধৰণৰ অভিযোগ অহা নাই। এইটো কথা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথা। বিকশিত ভাৰত গঢ়াত নৰেন্দ্ৰ মোদীদেৱৰ যি নেতৃত্বত আমি আগবাঢ়িছোঁ, এই পদক্ষেপবিলাকো এটা মাইলৰ খুঁটি হৈ ৰ'ব। আমি এগৰাকী সাধাৰণ নাগৰিক হিচাপেও, এগৰাকী মন্ত্ৰী বা সাংসদ সুকীয়া এগৰাকী সাধাৰণ নাগৰিক হিচাপেও নৰেন্দ্ৰ মোদীদেৱক আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ। এবারে ইংরেজি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ডে কার্যকরী পদক্ষেপের উপর জোর দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মেহেরপুরে পৌরসভা ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন। গ্রাউন্ডটির অবস্থা এবং এর পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের উপর এর প্রভাব পর্যালোচনা করতে তিনি এই এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিধায়ক ডাম্পিং গ্রাউন্ডের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শহরের দীর্ঘদিনের বর্জ্য নিষ্পত্তির কারণে সৃষ্ট
স্বাস্থ্য পরিবেশগত বিপদের কথা স্বীকার করেন। বিধায়কের এই সফর স্থানীয় বাসিন্দাদের মধ্যে দ্রুত পদক্ষেপের আশা সঞ্চার করেছে। তিনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি শুরু করার আলোচনা চলছে বলে জানা গেছে। বিধায়ক জানান, আবর্জনার গাড়িগুলি যাতে সহজে প্রবেশ করতে পারে সেজন্য রাস্তা প্রস্তুত করা হয়েছে। এমনকি এই এলাকাটির সীমানা প্রাচীর দেওয়ার কাজও 80% সম্পন্ন করা হয়েছে। বর্জ্য পুনর্ব্যবহার কার্যকর করতে 2টি মেশিন স্থাপন করা হবে বলেও জানান। এই প্রকল্পের জন্য ডোনার মন্ত্রণালয় 15 কোটি টাকা মঞ্জুর করেছে। এই উদ্যোগের মাধ্যমে সার উৎপাদন সম্ভব হবে বলেও তিনি জানান। এই ডাম্পিং এলাকাকে আগামী 3 বছরের মধ্যে পার্কে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 2 प्रोजेक्ट स्टार्ट हो रहे हैं। एक MRF एंड वेस्ट टू कंपोस्ट प्लांट। MRF एंड वेस्ट टू कंपोस्ट प्लांट नेक्स्ट 8 to 9 मंथ्स में कंप्लीट हो जाएगा। MRF एंड वेस्ट टू कंपोस्ट प्लांट में जो सिंचर का डेली का वेस्ट जो आ रहा है वो डेली बेसिस पे प्रोसेस होगा। जो प्लास्टिक रिसाइकलेबल है, जो मटेरियल रिसाइकलेबल है वो रिसाइकिल के लिए चला जाएगा, और जो डिग्रेडेबल बायोडिग्रेडेबल मटेरियल है उसको हम कंपोस्ट में कन्वर्ट करके उसको फर्टिलाइज़र बनाएंगे, जो कि एग्रीकल्चरल फील्ड में आएगा। और दूसरा प्रोजेक्ट हमारा यहाँ लीगेसी वेस्ट का आ रहा है। यहाँ जितना भी वेस्ट आपको दिखाई दे रहा है नेक्स्ट 1 साल में सब खत्म हो जाएगा। ये हम लोग इसको प्रोसेस करके इसमें से भी खाद निकलेगा जो एग्रीकल्चर फील्ड में जाएगा, और जो रिसाइकलेबल नहीं है उसको हम सीमेंट फैक्ट्री में भेजेंगे, जो कि अल्टरनेटिव फ्यूल के तरह से यूज़ होगा कोयले के जगह। पॉलीथीन वगैरह हाँ सारा सीमेंट फैक्ट्री में जाएगा। लॉन्ग शिलोंग में जो सीमेंट फैक्ट्री है डालमिया का प्लांट में वहाँ जाएगा, उनका अल्टरनेटिव फ्यूल की तरह से यूज़ करेंगे। सो इन नेक्स्ट 1 ईयर मोस्ट प्रोबेबली यहाँ का सारा जबड़ा खत्म हो जाएगा, प्लांट बन के रेडी हो जाएगा, और सिंचर का वेस्ट का पूरा प्रॉब्लम यहाँ पे सॉल्व हो सकता है। আমি আপনাদের মাধ্যমে জনসাধারণকে জানাতে চাই যে মেহেরপুরে যে ড্যান্সিং গ্রাউন্ড বা ডাম্পিং গ্রাউন্ড যেটা আমরা বলি, এই ডাম্পিং গ্রাউন্ডে স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে শিলচর শহরের বিভিন্ন আবর্জনা এখানে আমরা ফেলেছি, কিন্তু এটা আগামীতে এই জায়গাটা কোন জায়গায় গিয়ে পরিণত হবে সেটা আমরা কেউ চিন্তা করতে সক্ষম হইনি। আবর্জনা স্তূপ হয়েছিল এখানে, তার কোনো রাস্তা ছিল না। আমি এমএলএ হওয়ার পর প্রথম অবস্থায় দেখলাম যে রাস্তার করুণ অবস্থা, ভেতরের রাস্তার করুণ অবস্থা, যার জন্য কী হচ্ছে যে গাড়িগুলো যে আবর্জনা নিয়ে আসছে তারা সময় মতো এসে পৌঁছাতে পারে না, গাড়িগুলো নষ্ট হয়ে যায় এখানে। তো এই কথা চিন্তা করে ইতিমধ্যে রাস্তা তৈরি করে দিয়েছি আমরা মিউনিসিপ্যাল বোর্ডের ফান্ড থেকে। এটার কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, যেমনি খুশি মানে যা খুশি তা মানে চলছিল, এনক্রোচমেন্ট হচ্ছিল। সেখানে লক্ষ্য রেখে বাউন্ডারি ওয়ালের জন্য আমি তদবির করেছি। মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে বাউন্ডারি ওয়াল আজকে মোটামুটিভাবে আমরা ধরতে পারি যে 80% বাউন্ডারি ওয়াল কমপ্লিট হয়ে গেছে। আপনারা জানেন যে এই যে লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে এটাকে যদি আমরা রিসাইক্লিং না করি তাহলে এখানে আর আবর্জনা ফেলা সম্ভব হবে না। তার লক্ষ্যে আমরা দিদেন ডিসি মহোদয়া ছিলেন, কীর্তি জলি মহোদয়া, ওনার পিরিয়ডে আমরা একটা টিম গেছিলাম। টিম গিয়ে আমরা ডিব্রুগড়ে দেখে আসি এটাকে কী করে করতে হয়। এই হিসাবে আমরা একটা ছোট মেশিন আমরা এখানে লাগিয়েছিলাম, সেটা দিয়ে যে লিগেসি যে ওয়েস্টটা রয়েছে সেটাকে একটা প্রসেসিং চলছে। এবার এখানে কল অ্যান্ড ফিক্স বলে একটা কোম্পানি রয়েছে গুয়াহাটি বেসড, এই দাদারা এখানে উপস্থিত হয়েছেন। তো আগামী দিনে আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, একটা মেশিন তো এখানে আপনারা ফিট হয়েছে, আপনারা দেখেছেন বা বিগত দিনে আপনারা এসেছিলেন এখানে যে জায়গাটা হচ্ছে এই জায়গাতে 2টা মেশিন হবে, 2টা প্রজেক্ট হবে। একটা প্রজেক্ট হলো যে আমাদের লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে ওটাকে প্রসেসিং করার জন্য একটা মেশিন, আর আমাদের ডেইলি ওয়েস্ট যেটা আসছে ডেইলি যাতে আমরা প্রসেস করে নিতে পারি তার জন্য সরকার থেকে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এমআরএফ অ্যান্ড ওয়েস্ট টু কম্পোজিট প্ল্যান্ট যে প্ল্যান্টটা যেটা এটা 200 টন পার ডে, 200 টন পার ডে এটাকে প্রসেস করবে, যেটা ডেইলি ওয়েস্ট ডেইলি আবর্জনা আসবে সেটাকে কম্পোজ করে সেটাকে প্রসেসিং করে কম্প্যাক্ট করার জন্য তারা এখানে তৈরি করছেন প্ল্যান্ট। আর লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে সেটাকে 2 লাখ টন ক্যাপাসিটি রয়েছে, সেই ওয়েস্টটাকে তারা চেষ্টা করছেন করার জন্য। আর ফান্ডেড বাই এটা ডোনার যেটা রয়েছে মন্ত্রণালয় রয়েছে, এই ডোনার মন্ত্রণালয় থেকে 15 কোটি টাকা খরচা করে এই লিগেসি ওয়েস্টের প্ল্যান্টটা বসানো হবে। তো সোমবার উত্তর করিমগঞ্জ বিধানসভার খেল মহরণ প্রতিযোগিতা 2.0 এর শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মাধ্যমে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, বিধায়ক কমলাক্ষদের পুরকাস্ত, খেল মহরণের
চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মাঠে উপস্থিত অতিথিরা এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন। এতে প্রথম দিন 23 ডিসেম্বর সোমবার অ্যাথলেটিক্স, কবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 24 ডিসেম্বর মালুয়া শ্রীগড়ি জিপির আনগাং খেলার মাঠে ভলিবল ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 25 ডিসেম্বর করিমগঞ্জ কলেজ খেলার মাঠে সকালে ফুটবল প্রতিযোগিতা এবং ওই দিন বিকাল 3টায় জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাননীয় পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়কে বরণ মঞ্চে যিনি উপস্থিত আছেন, যার একদম প্রত্যক্ষ সহযোগে এই খেল মহারণের প্রথম সংস্করণ বা দ্বিতীয় সংস্করণ আয়োজনে যার সবথেকে বড় ভূমিকা আছে, জেলা ক্রীড়া সংস্থার সম্মানীয় সাধারণ সম্পাদক শ্রীযুক্ত সুদীপ চক্রবর্তী সহ শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং আসাম সরকারের মাননীয় যুব এবং ক্রীড়া কল্যাণ মন্ত্রী শ্রীমতী নন্দিতা গারুলুসা মহোদয়াকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই আয়োজনের আবার দ্বিতীয়বারের জন্য আমার উপরে অন্ততপক্ষে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব তুলে দেওয়ার জন্য ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জেলার যিনি অভিভাবক মন্ত্রী আছেন শ্রীযুক্ত রঞ্জিত দাস মহোদয়, ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা সহযোগিতা করেছেন, বিশেষভাবে জেলা ক্রীড়া সংস্থা সহ অন্যান্য যারা সহযোগিতা করেছেন, সকলের নাম উল্লেখ করছি না, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সেই সঙ্গে দুঃখ প্রকাশ করছি যে বিগত বছর অর্থাৎ 2023 সনে যখন প্রথম সংস্করণ খেল মহারণ আয়োজিত হয়েছিল, এই মাঠেই আমরা করেছিলাম। আর তার যা আয়োজন ছিল, তার যে ব্যাপ্তি যেটা ছিল, অন্ততপক্ষে বরাক উপত্যকা তো নয়, সমগ্র আসামের মধ্যে জেলা ক্রীড়া আধিকারিক মহোদয় আমাকে বলছিলেন যে সমগ্র আসামের মধ্যে এত সুন্দরভাবে আয়োজন এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির যেভাবে হয়েছিল সকলের সহযোগিতায়, সেটা কোনো একক কারোর কৃতিত্ব নয়, সকলের সহযোগিতায় যেভাবে হয়েছিল সেটা বরাক উপত্যকা নয়, সমগ্র আসামের মধ্যে ওই আয়োজন সব থেকে সুন্দর বা সব থেকে ভালো আয়োজন ছিল। আমরা এবার সেটা করে উঠতে পারিনি, তার জন্য এই কমিটির সভাপতি হিসাবে সকলের নিকট মার্জনা চেয়ে এনেছি। সময় কম ছিল আর ব্যবস্থাও কম ছিল, তার জন্য সেটা করে ওঠা সম্ভবপর হয়নি। আর বিগত অন্ততপক্ষে 10-12 দিনের মধ্যে আমাদের এই জেলা সদরে 4জন মন্ত্রীর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, অর্থাৎ সেই ছেলেটাকে তার প্রতিভাটাকে কিভাবে সে তার প্ল্যাটফর্মে গিয়ে তুলে ধরতে পারে। আগে কোনো প্ল্যাটফর্ম ছিল না, আগে এরকম কোনো বাতাবরণ ছিল। তাই মুখ্যমন্ত্রীর যে একটা প্রচেষ্টা, শুধু খেল মহারণ নয়, বিভিন্ন ক্ষেত্রে, আজকে গুণোৎসব বলুন, আজকে খেলন বলুন, সঙ্গীত মহাসংগ্রাম বলুন, এই ধরনের প্রোগ্রাম কি জন্য হয়? এই ধরনের প্রোগ্রাম এই জন্য হয় নিজেকে আমরা যাতে আত্মনির্ভর করতে পারি, নিজেকে যাতে আমরা তুলে ধরতে পারি। তার জন্য এই ধরনের পদক্ষেপ, এই ধরনের হয়তো বা প্রথম বলেছিলাম এই জিনিসটা তো কি ধরনের খেলাধুলা করানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখলাম এরকম একটা পজিটিভ চিন্তাধারা, এরকম একটা পজিটিভ মানসিকতার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকের ওনার উত্তর স্বীকৃতি কামনা করছি, খেলার সার্থকতা কামনা করছি, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিধানসভা ভিত্তিক খেল মহারণের সভাপতি সুব্রত বাবুকে সুন্দর আয়োজন করানোর জন্য। এই খেল মহারণের উত্তর স্বীকৃতি কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। नरेंद्र मोदी जी आज़ादी का अमृतकाल এর আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। আর এই আজাদি কা অমৃতকালে তিনি 5টা জিনিস পঞ্চপ্রাণ ঘোষণা করেছিলেন, যেগুলো আমাদের এই অমৃতকাল, এই 25 বছর অর্থাৎ 2022 থেকে 25 যুগ দিলে 2047 আমরা পাই, দেশের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে। তো এটা 2023-এ গিয়ে আমরা 75 বছর পূর্ণ করেছি এবং 47-এ গিয়ে এই দেশের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে। এই 25 বছরকে তিনি বলতেন অমৃতকাল। আর এই অমৃতকালে এই দেশকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ বানানোর জন্য তিনি পঞ্চপ্রাণের ঘোষণা করেছিলেন, যারা আমরা নাগরিকরা করা দরকার। এর মধ্যে একটা ছিল দেশের নাগরিকদের মধ্যে একতা গড়ে তোলা। जैसा हम सब लोग जानते हैं कि ये खेल महारण का दूसरा संस्करण है
पहला संस्करण बहुत अच्छे से पूरे असम में स्टेट लेवल तक अच्छे से आयोजित हुआ और उसी श्रृंखला में दूसरा संस्करण जो हमारे मुख्यमंत्री जी का एक सपना है कि असम को वी हैव टू मेक द स्पोर्ट्स पावर हाउस बिकॉज वी हैव अ लॉट ऑफ स्पोर्ट्स पोटेंशियल। ऐसा हमारे परफॉर्मेंसेस में भी दिखता है कि इंडिया में कुछ स्टेट्स हैं जहाँ स्पोर्ट्स का पोटेंशियल बहुत ज़्यादा है। नॉर्थ में हरियाणा है, नॉर्थ ईस्ट में क्योंकि असम सबसे बड़ा स्टेट है तो असम है, और नॉर्थ ईस्ट के सारे स्टेट बैठ गए। শোনাবার তাজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।